ভারতকে বোকা বানিয়ে লুট করা দেশগুলোকে ভারত এইবার এমন শিক্ষা দিয়েছে যেটা তারা কখনোই ভুলতে পারবে না। কারণ ভারত দ্বারা এইবার দেওয়া এই শিক্ষা কোনো একটা দেশের জন্য নয়, বরং এর থেকে 5টা দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে দেখতে গেলে ভারত এগ্রিকালচার প্রোডাকশনের বিষয়ে একটা অনেক বড় দেশ, এবং ভারতে আনাজ থেকে শুরু করে ফল এবং সবজি পর্যন্ত ভারী মাত্রায় প্রডিউস করা হয়ে থাকে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ফল সহ অন্যান্য জিনিস এবং কিছু বিশেষ ধরনের আনাজ যেমন রয়েছে যেগুলোকে আমাদের অন্য দেশের থেকে ক্রয় করতেই হয়। এবং ভারতের এই দুর্বলতার সুযোগ গত কিছু বছর ধরে জাপান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তুর্কির মতো দেশ নিয়েছিল, এবং তারা বেশিরভাগ সময় ভারতে লো কোয়ালিটির ফুড প্রোডাক্ট পাঠিয়ে ভারতের থেকে পয়সা উপার্জন করেছিল। কিন্তু এখন ভারত সেই উপার্জনের ওপর তালা লাগিয়ে দিয়েছে, এবং খবর বেরিয়ে আসছে যে ভারতে চীন, জাপান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তুর্কি থেকে আসা বিভিন্ন ফুড কনসাইনমেন্টকে ফুড সেফটির কারণ দিয়ে ভারত সরাসরি রিজেক্ট করে পুনরায় পাঠিয়ে দিয়েছে, যা থেকেই 5টা দেশ একসাথে ভারতের পক্ষ থেকে এমন উচিত শিক্ষা পেয়েছে যেটা এরা কখনোই ভুলবে না। আর ভারতে লো কোয়ালিটির খাদ্যদ্রব্যকে পাঠানোর কথা বাদই দিন, এরা এই বিষয়ে ভারতের দিকে চোখ তুলে দেখার চেষ্টাও করবে না। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আসলে দেখতে গেলে খাদ্যদ্রব্যের প্রোডাকশনের বিষয়ে ভারতের একটা প্রমুখ স্থান রয়েছে, সেটা রেডি টু ইট আইটেম হোক বা এগ্রিকালচার বা বাগিচা থেকে উৎপন্ন হওয়া ফুড প্রোডাক্টই হোক, এই সমস্ত কিছুর বিষয়ে ভারতের একটা প্রোডাক্টিভিটি রয়েছে। এবং অন্যদিকে দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো, যেই হিসেবে আমাদের দেশে জনসংখ্যা রয়েছে সেই হিসেবে আমরা একটা বৃহৎ মাত্রায় আনাজ, ফল এবং সবজির উৎপাদন করে থাকি, যা থেকে বেশি অর্থ তো ভারতেই কনজিউম হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও একটা অনেক বড় লেভেলে খাদ্যদ্রব্য বস্তুর সাপ্লাই আমরা করে থাকি। এর মানে হলো, যদিও আমরা খাদ্যদ্রব্যকে অন্য দেশেতে পয়সার পরিবর্তে এক্সপোর্ট করে থাকি, কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে আমরা বিভিন্ন দেশের পেট ভরারও কাজ করছি, যেখানে আজকের সময় ইউরোপীয় দেশ থেকে শুরু করে মিডিল ইস্ট এবং ভারতের প্রায় সব প্রতিবেশী দেশের কাজ ভারত ছাড়া একদমই চলবে না। আর বিশেষ করে আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন যে যত দেশ রয়েছে তারা ভারতের মশলা ছাড়া নিজেদের সবজি পর্যন্ত রান্না করতে পারে না। কিন্তু সমস্যার বিষয় হলো, এত কিছু হওয়ার পরেও এমন কিছু ফল এবং জিনিস রয়েছে যার প্রয়োজনীয়তা ভারতের লোকজনদের অনেক বেশি থাকে, কিন্তু সেই সব জিনিসের প্রোডাকশন ভারতে যথেষ্ট কম মাত্রায় হয়ে থাকে। যদি ফল এবং সবজির কথা বলা হয়, তাহলে বিভিন্ন বিদেশি ফল এবং সবজি যেমন কিউই, চেরি, স্ট্রবেরি, ব্রোকলি এবং এমন কিছু ধরনের আখরোট ভারতে সীমিত মাত্রায় উৎপন্ন করা হয়ে থাকে। কিছু গুরুত্বপূর্ণ ব্যয়বহুল দ্রব্য যেমন কেশর, জাইফল এবং দারচিনির উৎপাদন ভারতে যথেষ্ট কম পরিমাণে হয়ে থাকে। এমনকি কিছু বিশেষ ধরনের অয়েল যেমন জয়তুনের তেল, আলসির তেল এবং আখরোটের তেল, এগুলো ভারতে যথেষ্ট কম মাত্রায় উৎপাদন করা হয়ে থাকে। এবং সোজা কথা হলো, যেই সমস্ত জিনিসের ভারতের প্রয়োজন রয়েছে এবং যদি সেই প্রোডাক্টের উৎপাদন ভারতে কম হয়, তাহলে আমাদের অন্য দেশ থেকে তো ইম্পোর্ট করতেই হবে। আমরা এই সব জিনিসকে বেশিরভাগ চেষ্টা করি ভারতের পার্শ্ববর্তী দেশের থেকে যাতে কেনা যায়, কারণ প্রতিবেশী দেশগুলোর দূরত্ব কম হওয়ার কারণে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কম পড়ে, যা থেকে এই সমস্ত ফুড কনসাইনমেন্ট যথেষ্ট সস্তায় আমরা পেয়ে যাই। যার জন্য আমরা বেশিরভাগ ফুড কনসাইনমেন্ট চীন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার থেকে ইম্পোর্ট করে থাকি। কিন্তু তা সত্ত্বেও এমনও কিছু ফুড প্রোডাক্ট রয়েছে যেগুলো ভারতের এই প্রতিবেশী দেশেতেও পাওয়া যায় না। এই জন্য বিভিন্ন ফুড প্রোডাক্ট আমরা তুর্কির থেকেই ক্রয় করে থাকি, এবং কিছু ফুড প্রোডাক্টকে তো জাপানের থেকেও ক্রয় করতে হয়। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, কখনো কখনো এই দেশগুলো ভারতের এই দুর্বলতার সুযোগ নিতে থাকে। কেননা সরাসরি কথা হলো, প্রতিবেশী দেশ হওয়ার কারণে ট্রান্সপোর্টেশন ব্যয় কম হওয়ার জন্য এদের দ্বারা ভারতে পাঠানো ফুড প্রোডাক্টের দাম কম হয়ে থাকে। সেই জন্য সব মিলিয়ে ফুড কনসাইনমেন্ট ভারত সস্তায় পেয়ে যায়। এই অবস্থায় তাদের মনে হয় ভারত যে কোনো সিচুয়েশনে তাদের থেকে এই ফুড কনসাইনমেন্টকে ক্রয় করবে। এই জন্য তারা কখনো কখনো জিনিসপত্রকে এক্সপোর্ট করতে অনেক দেরি করে, কিন্তু এটা তো সম্পূর্ণ আলাদা বিষয়। অন্যদিকে সবচেয়ে বড় সমস্যা তো তখন দেখা দিল যখন এই দেশগুলো ভারতকে বোকা বানাতে শুরু করে এবং ভারতে লো কোয়ালিটির জিনিসপত্র পাঠাতে শুরু করে। কিন্তু এই সব দেশগুলো এই বিষয়কে ভুলে গেছে যে ভারত সেই দেশ যে খাদ্যদ্রব্যের বিষয়ে যথেষ্ট শৌখিন এবং অভিজ্ঞ। এই অবস্থায়
হয় ভারত লো কোয়ালিটি এবং খারাপ ফুড কনসাইনমেন্টকে কেন অ্যাকসেপ্ট করবে? এবং কিছুদিন আগে যখন ভারতের দ্বারা গত 1 বছরে পুনরায় ফেরত পাঠানো ফুড কনসাইনমেন্টের তথ্যকে দেখা হয়েছিল, তখন সেটা সবাইকেই আশ্চর্য করে দিয়েছিল। কারণ খবরে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ভারত ফুড সিকিউরিটির কারণে জাপান, চীন, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তুর্কি থেকে আসা ফুড কনসাইনমেন্টকে বৃহৎ মাত্রায় রিজেক্ট করে দিয়েছে। যদিও দেখতে গেলে প্রায় 100টা দেশের থেকে কোনো না কোনো ফুড আইটেম ভারতে ইম্পোর্ট করা হয়েই থাকে, কিন্তু তার মধ্যেই 5টা দেশ এমন রয়েছে যারা ভারতকে খারাপ কোয়ালিটির প্রোডাক্ট পাঠিয়ে ধরা পড়েছে, যাকে ভারতের পক্ষ থেকে পুনরায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এ থেকে তারা যে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে সেগুলোকে পাঠিয়েছিল, সেই ট্রান্সপোর্টেশনের মাধ্যমে জিনিসপত্রকে নিয়ে যেতে এবং নিয়ে আসার খরচ ফালতুই চলে গেছে। অর্থাৎ তাদের জন্য এটা একটা খুবই খারাপ সিচুয়েশন হয়ে উঠেছে। আপনাদের বলে রাখি, খাদ্যদ্রব্যে যেসব জিনিস বিদেশ থেকে ভারতে আসে তাদের জন্য FSSAI অর্থাৎ ভারতীয় খাদ্য সুরক্ষা মন্ত্রণালয় দ্বারা আলাদা আলাদা ফুড প্রোডাক্টের জন্য নির্ধারণ করা নিয়মের পালন করতে হয়, এবং যদি বিদেশ থেকে আসা আইটেম এই নিয়মের পালন না করে তাহলে সেগুলোকে পুনরায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে ভারত এই নিয়মকে এই জন্য বানিয়েছে যাতে খারাপ কোয়ালিটির আইটেম বিদেশ থেকে ভারতে না আসে এবং ফালতু যে সমস্ত রোগ ছড়ায় তার সঙ্গে যাতে মোকাবিলা করা যায়। এই বছরে মে মাসে ব্যাঙ্গালোরে শ্রীলঙ্কা থেকে আসা দারচিনি, ব্রোকলিকে রিজেক্ট করে পুনরায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমনকি সুপারির ভেতর খারাপ হওয়ার কারণে সেগুলোকেও পুনরায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর মে মাসে তো জাপান থেকে আসা কিছু হেলথ সাপ্লিমেন্টকেও পুনরায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ সেগুলোকে লিস্টেড পদার্থ দ্বারা তৈরি করা হয়নি। এবং অন্যদিকে তুর্কির সবচেয়ে বড় ঝটকা তখন লেগেছে যখন তুর্কি ভারতের সঙ্গে শিয়ানাগিরি করার চেষ্টা করেছিল। জুলাই মাসে তুর্কি ভারতকে তাজা লাল আপেল পাঠিয়েছিল, যেটা খুব দ্রুতই এক্সপায়ার হতে চলেছিল। এই জন্য ভারত সেগুলোকেও পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছিল। এছাড়াও আরো অন্যান্য কিছু আইটেম রয়েছে যেগুলোকে এইসব দেশের থেকে পাঠানো হয়েছিল, সেগুলোকেও ভারত পুনরায় ফেরত পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ ভারত দ্বারা দেওয়া এই শিক্ষা থেকে এই দেশগুলো এটা বুঝতে পেরে গেছে যে যদি ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে কোয়ালিটির ওপর বিশেষ নজর রাখতেই হবে, কারণ যদি তারা সঠিক ফুড কনসাইনমেন্ট না পাঠায় তাহলে আমাদের কাছে প্রায় 100টারও বেশি দেশের অ্যাক্সেস রয়েছে, তাদের মধ্যে যে কোনো দেশের থেকে আমরা ইম্পোর্ট করতেই পারি। এখন আপনার কি মনে হয়, ভারত এমনটা করে কি ঠিক কাজ করেছে? হ্যাঁ অথবা না নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।